স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ ইতিহাস বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে। হাজী ইলিয়াস 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সুলতান আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি গ্রহণ করে ফিরোজাবাদের সিংহাসনে আরোহণ করেন। এখানে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আলাউদ্দিন আলী শাহ তিনি কদর খানের অধীনে ছিলেন আলী মুবারক নামে। কদর খানের মৃত্যুর পরে তিনি লখনৌতির শাসনভার গ্রহণ করেন এবং লখনৌতির সিংহাসনে বসার পর তিনি তার রাজধানী লখনৌতি থেকে সরিয়ে ফিরোজাবাদে স্থানান্তর করেন, অর্থাৎ পান্ডুয়ায় স্থানান্তর করেছিলেন। হাজী ইলিয়াস সুলতান আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে সেই ফিরোজাবাদের সিংহাসনে আরোহণ করেন। সুলতান শামসুদ্দিনের শাসনকালে বাংলার ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। তিনি সর্বপ্রথম সমগ্র বাংলার একচ্ছত্র স্বাধীন সুলতান হওয়ার গৌরব অর্জন করেন। শুধু তাই নয়, তিনি এমন এক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন যা শতাব্দীকালেরও বেশি সময় ধরে বাংলার যশ এবং খ্যাতির সাথে রাজত্ব করে। তিনি বাংলায় স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং বাংলার বাইরেও কয়েকটি এলাকা তিনি জয় করেছিলেন। এক কথায় বলতে গেলে যে স্বাধীন সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ সুলতান হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। আমরা বিভিন্ন উৎস থেকে ইলিয়াস শাহ সম্পর্কে জানতে পারি। তার মধ্যে তার সময়কার তার সমসাময়িক যে ঐতিহাসিক ছিলেন, আরবের দুজন ঐতিহাসিক ইবন হজব এবং আল শাখাওভির যে বর্ণনা, সেই বর্ণনা থেকে আমরা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে জানতে পারি। তাছাড়াও বুকাননের যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি। এছাড়া রিয়াজুস সালাতিন, তারিখ-ই মোবারক শাহী, আইনি আকবরী, তারিখ-ই ফিরোজ শাহী, রিসাতি মোবারক শাহী, তবকাত-ই আকবরী এবং কিছু যেসব মুদ্রা পাওয়া গেছে সেই মুদ্রাগুলো থেকেও আমরা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে জানতে পারি। 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসনে বসে ইলিয়াস শাহ উত্তর এবং উত্তর পশ্চিম বাংলার অধীশ্বর হয়ে তিনি রাজ্য বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি পূর্ব বাংলা অর্থাৎ সোনারগাঁ এবং দক্ষিণ পশ্চিম বাংলার অর্থাৎ সাতগাঁও, এ দুটো এলাকা তখনও তার সাম্রাজ্যভুক্ত হয়নি। এই দুই অঞ্চলে অর্থাৎ সোনারগাঁয়ে তার সময়ে শাসক ছিল ফখরুদ্দিন মুবারক শাহ এবং সাতগাঁও তখনও
দিল্লির শাসনাধীনে ছিল। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ পর্যায়ক্রমে এই দুটি অঞ্চল জয় করে এবং সেই সাথে তিনি নেপাল, উড়িষ্যা, চম্পারণ, তারপর গোরক্ষপুর, কাশী এবং কামরূপ জয় করে তার সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা একটু জেনে নেই যে তার যে প্রাথমিক জীবন, অর্থাৎ তিনি কিভাবে এই বাংলায় এসেছিলেন সে সম্পর্কে একটু জেনে নেই। আরবের ঐতিহাসিক ইবন হজর এবং আল শাখাওবির মতে তিনি ছিলেন পূর্ব ইউরোপের সিজিস্তানের অধিবাসী। তার প্রাথমিক জীবন সম্পর্কে আসলে তেমন কিছু জানা যায় না, তবে গোলাম হোসেন সলিম রচিত তার যে রিয়াজুস সালাতিন গ্রন্থে হাজী ইলিয়াসের বাংলা আগমনের যে কাহিনী, সেই কাহিনী বর্ণিত আছে। রিয়াজুস সালাতিন গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে হাজী ইলিয়াস ছিলেন আলী মোবারকের দুধ ভাই এবং তারা দুজনেই দিল্লিতে ফিরোজ শাহ তুঘলকের অধীনে চাকরি করতেন। রিয়াজুস সালাতিন গ্রন্থ হতে আমরা জানি যে হাজী ইলিয়াস সেখানে অর্থাৎ দিল্লিতে কোনো একটা অপকর্ম করে পালিয়ে তিনি চলে আসেন। তখন ফিরোজ শাহ তুঘলক আলী মোবারককে প্রেরণ করে হাজী ইলিয়াসকে ধরে আনার জন্য, কিন্তু আলী মোবারক এই হাজী ইলিয়াসকে ধরে আনতে ব্যর্থ হয়। ফলে এই আলী মোবারককেও চাকরুচ্যুত করেন ফিরোজ শাহ তুঘলক। তখন আলী মোবারক বাংলায় আসেন এবং তিনি লখনৌতির যে শাসনকর্তা কদর খানের কাছে তিনি চাকরি লাভ করেন। পরবর্তী সময়ে কদর খানের মৃত্যুর পর তিনি লখনৌতির ক্ষমতা দখল করেন। হাজী ইলিয়াস বাংলায় যখন আসে, অর্থাৎ আলী মোবারক যখন লখনৌতির ক্ষমতায় ছিল, সেই সময়ে হাজী ইলিয়াস বাংলায় আসে এবং বাংলায় আসার পর আলী মোবারক তাকে বন্দী করে। হাজী ইলিয়াসের মায়ের অনুরোধে আলী মোবারক অর্থাৎ সুলতান আলাউদ্দিন আলী শাহ এই হাজী ইলিয়াসকে মুক্তি দেয় এবং পরবর্তীতে তাকে উচ্চ রাজপদে নিযুক্ত করে। হাজী ইলিয়াস অল্প সময়ের মধ্যে আলী মোবারকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ষড়যন্ত্র করে আলী মোবারকের যে সৈন্যবাহিনী ছিল সে সৈন্যবাহিনীকে নিজের দলে টেনে নিয়ে আসে। এরপর হাজী ইলিয়াস খুজাগণের সহায়তায় সুলতান আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে ফিরোজাবাদের সিংহাসন দখল করেন এবং বুকাননের যে পাণ্ডুলিপি, সেই বুকাননের পাণ্ডুলিপিতেও এই ঘটনারই প্রতিধ্বনি পাওয়া যায়। এই ঘটনার সত্যতা নিরূপণ করা যায়নি বা আমরা এর কোনো প্রয়োজনও দেখছি না, কিন্তু এই কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 1342 খ্রিস্টাব্দে তিনি সুলতান আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে ফিরোজাবাদের সিংহাসন দখল করেছিলেন। কারণ এই সময়ে অর্থাৎ 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদ টাকশাল হতে হাজী ইলিয়াসের নামে অর্থাৎ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের নামে মুদ্রা পাওয়া গিয়েছে। এই মুদ্রা প্রমাণের ভিত্তিতে আমরা এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে তিনি
আলী মোবারককে সরিয়ে 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসন দখল করেছিলেন। এবারে আমরা তার রাজ্যজয় সম্পর্কে একটু জানব। খুব সম্ভবত ইলিয়াস শাহ প্রথমে সাতগাঁওকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম বাংলার দিকে রাজ্য সম্প্রসারণের চেষ্টা করেছিলেন। 1346 খ্রিস্টাব্দে সাতগাঁও টাকশাল হতে প্রকাশিত তার মুদ্রা পাওয়া গেছে। এই মুদ্রার উপর ভিত্তি করেই বলা যেতে পারে যে 1346 খ্রিস্টাব্দের পূর্বে কোনো এক সময়ে ইলিয়াস শাহ দক্ষিণ পশ্চিম বাংলা দখল করেছিলেন এবং তিনি দক্ষিণ পশ্চিম বাংলাকে নিজ রাজ্যভুক্ত করে এর রাজ্যসীমা বৃদ্ধি করেছিলেন। এরপর পূর্ব বাংলার দিকে রাজ্য সম্প্রসারণের চেষ্টা তিনি না করে অন্যদিকে, মানে বিশেষ করে যে পশ্চিম সীমান্তে রাজ্য জয়ে তিনি মনোনিবেশ করেছিলেন। বাংলার পশ্চিম সীমান্তে অবস্থিত ত্রিহুত রাজ্য ছিল। ওই ত্রিহুত রাজ্যে ওই সময়ে গৃহযুদ্ধ চলছিল। এছাড়া সমগ্র ত্রিহুত রাজ্য শক্তি সিং এবং কামেশ্বর এই দুজনের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল এবং তাদের মধ্যে অন্তদ্বন্দ্বও চলছিল। তো এই দুই প্রতিদ্বন্দ্বীর আত্মকলহের সুযোগে ইলিয়াস শাহ ত্রিহুত অধিকার করেন। 1350 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন। নেপালের যে রাজবংশের ইতিহাস, সেখানে তার নেপাল আক্রমণের কথা উল্লেখ আছে। এছাড়া কাঠমান্ডুর নিকটস্থ স্বয়ম্ভনাথের যে মন্দির, সেই মন্দিরে প্রাপ্ত শিলালিপিতে শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক নেপাল আক্রমণের প্রমাণ পাওয়া যায়। এই আক্রমণের কোনো বিস্তারিত বিবরণ কোনো সূত্রে পাওয়া যায় না। তো নেপাল হতে প্রত্যাবর্তন করে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁওকে কেন্দ্র করে পূর্ব বাংলার দিকে তিনি একটি অভিযান প্রেরণ করেন এবং সেই অভিযানে তিনি সফল হন। সেই সময়ে সোনারগাঁয়ে সুলতান ইখতিয়ারউদ্দিন গাজী শাহ রাজত্ব করেন। এই ইখতিয়ারউদ্দিন গাজী শাহ ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহের পুত্র। তো শামসুদ্দিন ইলিয়াস শাহের সাথে ইখতিয়ারউদ্দিন গাজী শাহের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ইখতিয়ারউদ্দিন গাজী শাহ পরাজিত হলে সোনারগাঁও ইলিয়াস শাহ অধিকার করেন। 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁও টাকশাল হতে জারিকৃত যে মুদ্রা, সে মুদ্রা হতে তার এই সোনারগাঁও অধিকারের প্রমাণ পাওয়া যায়। কারণ 1352 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজ শাহের নামে সোনারগাঁও টাকশাল হতে মুদ্রা জারি করা হয়েছিল। সোনারগাঁও অধিকারের ফলে তিনি সমগ্র বাংলার অধিপতি হয়েছিলেন। সমগ্র বাংলার অধীশ্বর হবার পর সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তার শক্তি অনেকাংশেই বৃদ্ধি পেয়েছিল। এরপর তিনি বাংলার বাইরেও সৈন্য পরিচালনা করেন এবং তিনি সাফল্যের সাথে বাংলার বাইরেও রাজ্য বিস্তার করেন।
তিনি প্রথমে উড়িষ্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন, কারণ উড়িষ্যা ছিল ঐশ্বর্য এবং প্রাচুর্যের দেশ। তিনি উড়িষ্যা আক্রমণ করেন এবং জানা যায় যে তিনি চিল্কা হ্রদ পর্যন্ত, অর্থাৎ চিল্কা হ্রদের সীমা পর্যন্ত তিনি অভিযান চালান এবং সেখান থেকে তিনি প্রচুর ধন সম্পদ হস্তগত করেন এবং 44টি হাতি তিনি সেখান থেকে হস্তগত করেছিলেন। এই যে রাজ্য জয়ের সাফল্য, এই রাজ্য জয়ের সাফল্যে ইলিয়াস শাহের যে উদ্যম এবং তার যে অভিলাষ, সেগুলো ক্রমে বৃদ্ধি পেতে থাকে। ফলে তিনি আবারও ত্রিহুত আক্রমণ করেন এবং ত্রিহুত দখল করে তিনি আরও পশ্চিমে অগ্রসর হন এবং চম্পারণ, তারপর গোরক্ষপুর ও কাশীতে অভিযান চালান। এই অভিযানের ফলে চম্পারণ, গোরক্ষপুর এবং কাশীর যে হিন্দু রাজারা ছিল তারা ভয়ে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের বৎসতা তারা স্বীকার করে নেয়। এইভাবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এক বিরাট ভূখণ্ড তার সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তো বাংলার এই যে স্বাধীন নরপতি রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের যে ক্ষমতা বৃদ্ধি এবং তার যেসব সাফল্যজনক অভিযান, এই অভিযানগুলো দিল্লির সম্রাট ফিরোজ শাহ তুঘলককে বিচলিত করে। তাছাড়া দিল্লি সাম্রাজ্যের পূর্বাঞ্চলে অর্থাৎ বিহার, কাশী, এইসব অঞ্চলে শামসুদ্দিন ইলিয়াস শাহের যে আক্রমণ, সেই আক্রমণ দিল্লির কর্তৃত্বের উপর সরাসরি হুমকি স্বরূপ ছিল। তাই স্বীয় সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার্থে এবং সম্ভব হলে বাংলায় দিল্লির শাসন পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে সুলতান ফিরোজ শাহ তুঘলক তিনি এক বিরাট সৈন্যবাহিনী এবং নৌবাহিনী সঙ্গে নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন। তবে দিল্লির যে ঐতিহাসিকগণ ছিলেন তারা এই ফিরোজ শাহ তুঘলকের বাংলা আক্রমণ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন তথ্য প্রদান করেছেন। তাদের মতে যে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার মুসলমানদের উপর অত্যাচার করছিল, এমনকি যে নারীদের উপর সে অত্যাচার করছিল। তাই এই অঞ্চলের মুসলমানদেরকে রক্ষা করার জন্য ফিরোজ শাহ তুঘলক তখন বাংলায় অভিযান প্রেরণ করেন। আবার অনেকে মনে করেন যে অনেকে মত প্রকাশ করেছেন যে বাংলার যে মুসলমানরা ছিল সেই সময়ে, অর্থাৎ হাজী ইলিয়াসের সময়ে এই অঞ্চলের জনগণের উপর বিভিন্ন রকম কর আরোপ করা হয়েছিল। তাই এইসব অনিয়মকে তিনি প্রতিহত করার জন্য ফিরোজ শাহ তুঘলক বাংলা আক্রমণ করেছিলেন। আবার কেউ কেউ এটাও বলেন যে বাংলা আক্রমণ করার কারণ ছিল কারণ এই অঞ্চলটা দিল্লির শাসনাধীনে ছিল। তাই ফিরোজ শাহ তুঘলক তিনি এই অঞ্চলকে পুনরায় দিল্লির অধীনস্থ করতে এই অভিযান প্রেরণ করেছিলেন। যাই হোক, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমরা এটা বলতে পারি যে খুব সম্ভবত
দিল্লি সাম্রাজ্যের পূর্বাঞ্চলে ইলিয়াস শাহের যে আক্রমণ, সেই আক্রমণ দিল্লির কর্তৃত্বের উপর সরাসরি হুমকি স্বরূপ ছিল। আর তাই ফিরোজ শাহ তুগলক স্বীয় সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার জন্য এবং সম্ভব হলে দিল্লির শাসন, বাংলায় দিল্লির শাসন পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যেই তিনি এই বাংলা আক্রমণ করেছিলেন। দিল্লি বাহিনী যখন ফিরোজাবাদের দিকে অগ্রসর হলেন, অর্থাৎ বাংলার দিকে অগ্রসর হলেন, তখন হাজী ইলিয়াস সীমান্তে বাধা প্রদান এবং রাজধানী প্রতিরক্ষার কোনো ব্যবস্থা না করে একডালা নামক এক সুরক্ষিত এবং দুর্ভেদ্য দুর্গে আশ্রয় গ্রহণ করেন। ফলে অতি সহজে ফিরোজ শাহ পান্ডুয়া দখল করে এবং একডালা দুর্গ অবরোধ করেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফিরোজ শাহ অবরোধ প্রত্যাহার করে যখন তিনি পশ্চাদাপসরণে উদ্ধত হন, ইলিয়াস শাহ এবং তার যে সৈন্যদল তারা দিল্লির বাহিনীকে পেছন দিক থেকে আক্রমণ করে। কিন্তু এবারও তারা অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহের বাহিনী ব্যর্থ হয় এবং ব্যর্থ হয়ে পুনরায় একডালা দুর্গে গিয়ে আশ্রয় নেয়। তখন ফিরোজ শাহ তুগলক তিনি আবার ফিরে আসেন এবং একডালা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষই প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। তবে যুদ্ধে তেমন কোনো চূড়ান্ত ফলাফলের আশা না থাকায় উভয় পক্ষ নিজ নিজ প্রয়োজনে সন্ধিতে সম্মত হয় এবং এই সন্ধির ফলে বাংলার স্বাধীনতা স্বীকৃত হয় এবং বাংলার যে সীমা, সেই সীমা নির্ধারণ করে দেয়া হয়। পরবর্তীকালে উভয়ের মধ্যে অর্থাৎ ফিরোজ শাহ তুগলক এবং শামসুদ্দিন ইলিয়াস শাহের মধ্যে দুধ এবং উপহার সামগ্রী বিনিময় হতো। ইলিয়াস শাহ তার রাজত্বের শেষ দিকে অর্থাৎ 1357 খ্রিস্টাব্দে তিনি কামরূপ অভিযান করেন এবং কামরূপের যে শাসক ছিল ইন্দ্রনারায়ণ, তাকে পরাজিত করে তিনি কামরূপ অধিকার করেন। এই বিজয়ের কিছুদিন পরেই তার অর্থাৎ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যু হয়। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের নাম বাংলার ইতিহাসে সমুজ্জ্বল। তিনি নিঃসন্দেহে একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এবং তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। সেই সাথে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন নিপুণ সমন্বয়ক ছিলেন। রিয়াজুস সালাতিনে হতে জানা যায় যে ইলিয়াস শাহ সামান্য অবস্থা হতে তার নিজ বুদ্ধি, ব্যক্তিত্ব, সমরনীতি, সাহস এবং দক্ষ কূটনীতির বলে বা কূটনীতির গুণে তিনি বাংলার সিংহাসন লাভ করেন এবং মুসলমান সুলতানদের মধ্যে সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হবার গৌরব অর্জন করে তিনি বাংলার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। সিংহাসন লাভ করেই ইলিয়াস শাহ বাংলার গৌরব বৃদ্ধির প্রচেষ্টা চালান। তিনি বিভিন্ন রাজ্য নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, এমনকি দিল্লি সাম্রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করার মতো ক্ষমতাও তিনি অর্জন করে গৌরবময় নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন।
ইলিয়াস শাহ ছিলেন একজন দুঃসাহসী পুরুষ এবং একজন চৌকস রাজনীতিবিদ। সুলতান মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং ফিরোজ শাহ তুগলকের কাছেও তিনি মাথা নত করেননি। সুদীর্ঘ 15 বছর তিনি যথেষ্ট বিক্রমের সাথে বাংলায় তার কর্তৃত্ব অক্ষুণ্ণ রেখেছিলেন। ফিরোজ শাহ তুগলকের আক্রমণ তিনি দৃঢ়ভাবে প্রতিহত করে দক্ষ সমন্বিত জ্ঞানের পরিচয় দেন, কারণ ফিরোজ শাহের সাথে সন্ধি স্থাপন তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। তো শাসক হিসেবে ইলিয়াস শাহ অত্যন্ত বিচক্ষণ এবং জনপ্রিয় ছিলেন। তার শাসনামলে রাজ্যে শান্তি শৃঙ্খলা বিরাজিত ছিল। হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল। সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্যের জন্য ইলিয়াস শাহর রাজত্বকাল উল্লেখযোগ্য হয়ে আছে আজও। তিনি একজন ধার্মিক এবং নিষ্ঠাবান শাসক ছিলেন। তিনি ফকির, সুফি, দরবেশ তাদেরকে অতিশয় ভক্তি করতেন এবং শ্রদ্ধা করতেন। তার সমসাময়িক 3 জন বিখ্যাত সুফি, তার শায়ক বিয়াবানি, তারপর হচ্ছে সুফি শায়ক আখি সিরাজউদ্দিন এবং তার শিষ্য আলাউল হক, তারা সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের দরবারকে অলঙ্কৃত করেছিলেন। তিনি হাজিপুর নামক একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই পৃষ্ঠপোষকতায় ফিরোজাবাদের বিরাট হাম্মামখানা তৈরি হয়েছিল। মানে ইলিয়াস শাহের আমলে স্থাপত্য শিল্প এবং সংস্কৃতি যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। যদিও ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ে স্বাধীন সুলতানির সূচনা করেন এবং লখনৌতিতে আলাউদ্দিন আলী শাহ তার দৃষ্টান্ত অনুসরণ করে স্বাধীনতার ভিত্তিকে দৃঢ় করেন, কিন্তু ইলিয়াস শাহই সর্বপ্রথম সমগ্র বাংলাকে একত্রিত করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্বাধীন সুলতানির প্রতিষ্ঠার পর্ব তিনি সমাপ্ত করেছিলেন। স্বাধীন মুসলিম সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতি হিসেবে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে গিয়েছেন। ইতিপূর্বে কোনো মুসলমান শাসকই সমগ্র বাংলার সুলতান হবার গৌরব লাভ করতে পারেনি। এই কারণেই তাকে ঐতিহাসিক শামসি সিরাজ আফিফ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ-ই বাঙালি বা সুলতানি বাঙ্গালা এই উপাধিতে ভূষিত করেন। তার যে প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী রাজবংশ অনেক দিন পর্যন্ত স্বাধীনভাবে বাংলা শাসন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরের বাইরে যখনই যাবে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। এই সময়টা তোমরা ভালো বই পড়বে, পড়াশোনার মধ্যে থাকবে এবং পরিবারে আনন্দের সাথে সময় কাটাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।